আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তান নুরিয়া নাহারিন। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মামুনুর রশিদ, এফসিএমএ কাউন্সিল মেম্বার আইসিএমএবি। আরও আছেন ফারুক আহমেদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক চেয়ারম্যান বিএসসি। স্যার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। আমরা যেটা করি এই অনুষ্ঠানটাতে আমরা নর্মালি পুঁজিবাজার নিয়ে আলোচনা করি। আমরা দেখছি যে দীর্ঘদিন আমরা যদি বর্তমান পুঁজিবাজারটা দেখি তাহলে দেখব যে গত 2 মাস শুধুমাত্র ব্যাংকিং এবং নন ব্যাংকিং শেয়ারের আধিপত্য, এবং এরাই মোটামুটি মার্কেটটাকে রেগুলেট করছে। কিন্তু গতকালের মার্কেট যদি আমরা দেখি, আমরা দেখব যে আমাদের যে ট্রেড ছিল, নর্মাল ট্রেড ছিল অ্যারাউন্ড 1000 থেকে 1200 কোটি টাকা, সেটা কমে এসে কিন্তু 700 কোটি টাকা অ্যারাউন্ড, এবং মানে নেগেটিভ ট্রেন্ড। এই বাজারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি প্রথমে ফারুক স্যারের কাছে জানতে চাচ্ছি। আপনি যেটা বলেছেন যে আমরা দেখছি গত 2 বছর ব্যাংকিং সেক্টর মোটামুটি রেগুলেট করছে, 2 মাস। এটার প্রধান কারণ হলো যে গত বছর এই বাজেটে, আগের বাজেটে আইন করে সমস্ত কোম্পানির অ্যাকাউন্টিং ইয়ার 30 জুন ক্লোজ করা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ তাদের ডিভিডেন্ড আসতে আসতে সেপ্টেম্বর অক্টোবরের আগে নয়। এক্সেপশন হচ্ছে ব্যাংকিং সেক্টর, এনবিএফআই এবং কিছু মাল্টিন্যাশনাল যদি তারা চায়। এই কারণে বর্তমান বাজার কিন্তু বিং ডমিনেটেড বাই দি ব্যাংকস, কারণ ডিসেম্বর 31 তাদের ক্লোজিং হয়ে গেছে। তারা এখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, তারা এখন রেকর্ড ডেট তাদের হবে, এবং ইন অ্যান্টিসিপেশন অফ গুড প্রফিট অ্যান্ড গুড ডিভিডেন্ড, যেহেতু শেয়ারের দাম বেশ কম, যদি তারা 20% ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, ইলটা কিন্তু অনেক থাকছে। দেয়ারফোর আমার মনে হয় মানুষ ব্যাংকিং সেক্টরের দিকে ঝুঁকে পড়েছে। স্যার, আমি কিন্তু যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে কালকে যে টার্নওভার কমে গেল 300-400 কোটি টাকা, এবং অভিযোগ উঠেছে স্পেসিফিক্যালি একটা ব্যাংকের উপরে যে তারা যথেষ্ট রিজার্ভ এবং আর্নিং পার শেয়ার এভরিথিং পজিটিভ থাকার ইন্ডিকেটর থাকার পরেও তারা অনলি 10% ডিভিডেন্ড দিয়েছে। আমরা জানি যে আমাদের এখানে কিছু বিনিয়োগকারী আছেন যে রিটায়ার্ড এবং মহিলা, যারা ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করেন। অভিযোগ উঠেছে যে তারা এটা কেন দিয়েছেন, মানে 10%। তার সাথে আরেকটা জিনিস হয়েছে যে নর্মালি যখন একটা কোম্পানি কম ডিভিডেন্ড দেয়, তাদের সামর্থ্যের তুলনায় কম ডিভিডেন্ড দেয়, তখন কিন্তু তারা একটা ঘোষণা করে যে আমি ফার্দার এক্সপানশনে যাচ্ছি কিংবা ভার্সিফাই করছি, এখানে প্রোডাক্টটাকে ডাইভার্সিফাই করছি বিভিন্ন রকম। এখানে কিন্তু সেরকম কোনো ঘোষণা নেই, যার কারণে হয়েছে কি বিনিয়োগকারীদের মধ্যে একরকম ধোঁয়াশা তৈরি হয়েছে যে ম্যানিপুলেশন না তো, কোনো রকম ইল মোটিভ নাই তো এই কম ডিভিডেন্ড দেওয়ার পেছনে। এই ব্যাপারটা নিয়ে যদি বলতেন। সেম প্রশ্ন নিয়ে আমি মামুন ভাইয়ের কাছেও আসবো, আগে আমি আপনার কাছ থেকে শুনছি। আমার মনে হয় যে আইনগত দিক থেকে এটা অনিয়মিত কিছু হয় নাই, কারণ বোর্ড অফ ডাইরেক্টর যে প্রফিটটা করেছে সেটাকে তারা ক্যাশ ডিভিডেন্ড দেবে, নাকি শেয়ার ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড দেবে, না আনডিস্ট্রিবিউটেড ইনকাম হিসেবে রেখে দিবে, এটা সম্পূর্ণ এখতিয়ারটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। কিন্তু এটা তো পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যারা বিনিয়োগকারীদের কি জানার অধিকার নাই যে কেন? না, এরকম কোনো আইন নেই যে তাদেরকে এক্সপ্লেন করতে হবে যে কী কারণে। আমার মনে হয় এই ধরনের কোথাও কোনো আইনে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে নাই। তারা যেটা ভালো মনে করেছে সেটা ডিক্লেয়ার করেছে। তবে আপনি বলতে পারেন যে সাধারণ যে বিনিয়োগকারী তাদের যে প্রত্যাশা, সেই দিকটা বোর্ড অফ ডাইরেক্টরস খেয়াল করা উচিত ছিল। এখন তারা যে কী কারণে কম ডিভিডেন্ড দিয়েছে এটা কিন্তু আমরা জানি না, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। তাদের ক্যাশ প্রয়োজন, নাকি তারা চায় নাই, বা ক্যাপিটাল যাদের যে ক্যাপিটাল ফার্দার ডাইলিউশন করতে চায় নাই, ফলে আমরা ঠিক জানি না কী কারণে। বাট দেয়ার মাস্ট বি সাম রিজনস ফর ডিক্লারিং লো ক্যাশ ডিভিডেন্ড ইনকাম। কারণ যারা কম ক্যাশ ডিভিডেন্ড দেওয়া মানে কি, যারা ব্যাংকের বড় বড় শেয়ার হোল্ডার, যারা শত শত কোটি টাকার শেয়ার হোল্ড করছে, তারাও কিন্তু কম ডিভিডেন্ড পাচ্ছে। সুতরাং বোর্ড অফ ডাইরেক্টরসের সাধারণ বিনিয়োগকারীরা যেমন ক্ষতিগ্রস্ত, বড় বড় এন্টারপ্রেনার যারা, বড় বড় শেয়ার হোল্ডার যারা, তাদেরও কিন্তু লাভের পরিমাণ কমে গেছে। তো এর পিছনে কি কারণ আছে আমরা জানি না,
নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যার জন্য বোর্ড হয়তো এটা করতে বাধ্য হয়েছে। তবে আমার মনে হয় বোর্ডের আরেকটু চিন্তা করা উচিত ছিল যে বিভিন্ন এক্সপেকটেশনে যে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী সেখানে বিনিয়োগ করেছেন এবং গত কিছুদিন ধরে দামও বেড়ে গেছে এ কারণে, বিকজ অফ দ্য এক্সপেকটেশন অফ হায়ার ডিভিডেন্ড, সেই দিকটা আমার মনে হয় বোর্ড বিবেচনায় নিয়ে আসে নাই। কারণ বোর্ডটাও নতুন, হয়তো সেই সাইডটা তারা এখন পর্যন্ত একটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। আমি সেম কোয়েশ্চেন নিয়ে মামুন ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। মামুন ভাই, এখানে হয়েছে কি যে ঠিক আছে তারা আইনের মধ্য থেকে করেছে, কিন্তু যারা বিনিয়োগকারী তাদের কি অধিকার নেই জানার যে কেন? এটা কি জানার অধিকার নেই যে এত ভালো রিজার্ভ আছে, এত ভালো আর্নিং পার শেয়ার, তারপরেও কেন তারা এত কম ডিভিডেন্ড ঘোষণা করবেন? তাহলে আমরা সবসময় বলি যে আপনারা ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করেন। ফান্ডামেন্টাল ঠিক আছে, কিন্তু ফারুক ভাই যেটা বললেন যে নতুন অনভিজ্ঞ বোর্ড, এটা কি পাবলিক লিমিটেড একটা কোম্পানির জন্য এই কথা কি বলার সুযোগ আছে যে অনভিজ্ঞ বোর্ড, কিংবা এটা কি বিনিয়োগকারীরা জানার অধিকার নেই? এই বিষয়টা নিয়ে অনভিজ্ঞ বোর্ডটা ঠিক আমি বলতে চাই না। আমি বলতে চাইছি যারা নতুন লোক এসেছেন তাদের ব্যাংকিং সেক্টর সম্বন্ধে বা স্টক মার্কেট সম্বন্ধে হয়তো অতটা এক্সপোজার নেই। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি একটা কোম্পানির ডিভিডেন্ড ডিক্লারেশন শুধুমাত্র প্রফিটের উপরে ডিপেন্ড করে না, এটা দেখতে হবে যে কোম্পানির ক্যাশ ফ্লো। আর আপনি যেটা বলেছেন শেয়ার হোল্ডারদের কি জানার অধিকার নাই, ডেফিনেটলি আছে, বিকজ দে আর গেটিং দ্য অ্যানুয়াল রিপোর্ট। অ্যানুয়াল রিপোর্ট ইটস এ পাবলিশ ডকুমেন্ট। সো সেখানে যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করেন তাহলে ডেফিনেটলি আপনি দেখতে পারবেন দের আর সাম রিজন যেখানে মিনিমাম ডিভিডেন্ড দিয়েছেন। আর স্যার যেটা বলেছেন যে একটা কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার থাকে স্পন্সররা এবং বোর্ডের ডাইরেক্টররা। তো তারা যদি মিনিমাম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেন পাবলিকের কাছে, ডেফিনেটলি তারাও তো লোয়ার ডিভিডেন্ডই পাচ্ছে। সো তারা কেন পাবলিককে কম দেওয়ার জন্য প্রপোর্শনটা সেম হচ্ছে, এবং বিকজ দে আর দর্শকদের অভিযোগ হচ্ছে যে মানে ভিতরে ইন্টারনালি কোনো কারসাজি আছে কিনা, কিংবা মোটিভেশনটা কি, যেহেতু তারা কোনো ঘোষণা দেয়নি। যদি এটার সাথে কোনো একটা ঘোষণা আমি পজিটিভলি দেখতে চাই, ইন্টারনাল কারসাজি থাকবে না এই কারণে বিকজ স্পন্সররা কেন লুজার হবে। আর স্যার যেটা বলেছেন রিসেন্টলি ওনাদের ম্যানেজমেন্ট রিফর্মস হয়েছে, বোর্ড চেঞ্জ হয়েছে। সো কিছু প্রভিশন থাকলেও থাকতে পারে, যেহেতু আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করিনি। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করলে হয়তো দেখা যাবে যে এডিশনাল কিছু রিজার্ভ ক্রিয়েট করেছে কিনা, বিকজ ডিভিডেন্ড শুধুমাত্র রিটেইন আর্নিং বা রিজার্ভের উপর কিন্তু ডিপেন্ড করে না, এটা ক্যাশ ফ্লোর উপর ডিপেন্ড করে। এমন হতে পারে যে প্রফিট করেছে বাট সেই টাকাটা ইনভেস্টমেন্ট ফর্মে আছে, বিকজ ব্যাংক তো কোনো ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করে না, এক্সপানশন করে না, ওনাদের ইনভেস্টমেন্ট টু দ্য পাবলিক, টু দ্য ইন্ডাস্ট্রি। নিশ্চয়ই নেট ক্যাশ ফ্লো পার শেয়ার ডিক্লেয়ার করেছে, রাইট? সেখানে কি আছে আমরা জানি না, রাইট। সো আমার মনে হয় ইটস এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অডিট যেহেতু হয়েছে এবং ডেফিনেটলি রেগুলেটর যারা আছেন ডেফিনেটলি তারা এটা অবশ্যই দেখবেন। আচ্ছা, ধন্যবাদ, সুন্দর কথা শুনলাম আমরা। ফারুক ভাই, আপনার কাছে আমার প্রশ্ন আপনাকে করছি। আপনি বেশি অভিজ্ঞ, আমরা দেখে আসছি, আপনি সাবেক চেয়ারম্যান বিএসইসি। আমরা যে স্বচ্ছতার জন্য কর্পোরেট গভর্নেন্স এবং সুশাসনটা জরুরি আমাদের শেয়ার মার্কেটে এবং প্রত্যেকটা কোম্পানিতে, এই কারণে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে দেওয়া হয়েছে ওখানে, মানে এটা অধিকতর স্বচ্ছতা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য। কিন্তু কোথাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে কোনো একটা অ্যানামিলিসের জন্য তাদেরকে রেসপন্সিবল বলা হচ্ছে না এবং পানিশ করা হচ্ছে না। এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, এবং তার সাথে আমি এটাও বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা নর্মাল ক্ষেত্রে যেটা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা অর্নামেন্টাল, খুব উপযুক্ত একটা মানুষকে একটা কোম্পানিতে রাখা হচ্ছে অর্নামেন্ট হিসেবে, তার ইমেজটাকে ইউজ করা হচ্ছে, কিন্তু ওইভাবে তাকে প্রাইস দেওয়া হচ্ছে না, তার পেমেন্ট খুব কম। এই বিষয়গুলো নিয়ে যদি বলতেন যে আসলে কোম্পানিগুলো কতখানি ইফেক্টেড হচ্ছে, এটা পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে যদি আলোচনা করতেন। আমি আসছি, একজন দর্শক আছেন ফোনে, তার ফোনটা নিয়ে আমি আপনার কাছে আসব। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আলাউদ্দিন, আমি নাবিস্কু থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে ইসলামী ব্যাংক যে ডিভিডেন্ড ঘোষণা করছে, বাংলাদেশে অন্য কোনো ব্যাংক কি এত লো ডিভিডেন্ড ঘোষণা করছে? ইসলামী ব্যাংক যে সবচেয়ে পুরোনো ব্যাংক,
তারা কিভাবে 10% দেয়? ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমরা কিন্তু আলোচনা করছি, আপনি আমাদের সাথে থাকুন। জি ফারুক ভাই, আপনার কাছে আমরা যদি আসি। আপনি কর্পোরেট গভর্নেন্সের উপরে মূলত করেছেন। দেখেন, কর্পোরেট গভর্নেন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে স্টক মার্কেটের জন্য, যে ম্যানেজমেন্টকে ওনারশিপ থেকে আলাদা করে ফেলা। এখন এই কর্পোরেট গভর্নেন্সটা কিন্তু একদিনে আনা যাবে না, এটা দীর্ঘ সময় দরকার। এবং বাংলাদেশের ব্যবসায়ীরা বেশিরভাগই কিন্তু ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান। তারা মনে করে এই কোম্পানিটা তো আমার কোম্পানি, আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেব, এর মধ্যে আবার কর্পোরেট গভর্নেন্স কিসের, বাইরের লোক কেন এসে আমাকে সিদ্ধান্ত দেবে, আমি এটা কোম্পানি গড়ে তুলেছি, এই ধরনের। তাদের এখনও একটা কোম্পানির কর্পোরেট গভর্নেন্সের অর্থ কী, এটা যে কেন ব্যবসার জন্য ভালো, এটা কী ধরনের গুণাবলী আছে, এটা সম্পর্কে সচেতন নয়। এবং এইটা এসিসি সর্বপ্রথম একটা আইনের মাধ্যমে কিছু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স ঘোষণা করে 2006 সালে, এবং এটা 2012 সালে আরও ইমপ্রুভড আকারে, আমি বলবো যে এটা আরও পরিণত একটা আকারে এটাকে রিভিশন করে। এবং এখানে আগে ছিল যে মিনিমাম 10% ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে হবে, এখন মিনিমাম 20% হতে হবে, বেড়েছে। এখন এটা একটা আমি বলবো জাস্ট এ স্মল স্টেপ ফরওয়ার্ড টুয়ার্ডস কর্পোরেট গভর্নেন্স। এটা দিয়েই কর্পোরেট গভর্নেন্স আনা যাবে না, কারণ একটা জায়গায় 10 জন ডাইরেক্টর আছে বা 8 জন ডাইরেক্টর আছে, 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছেন। তারা সাধারণত আমরা জানি যে কোম্পানিজ অ্যাক্টে বছরে 4টা বোধ হয় বোর্ড মিটিং হতে হয়। তো একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর 3 মাস পরে একটা বোর্ড মিটিংয়ে যাচ্ছেন, 2 ঘন্টা ওখানে কাটাচ্ছেন, এর বাইরে উনি কিন্তু কিছু জানেন না, গত 3 মাসে কি হয়েছে না হয়েছে, হি হ্যাজ নো আইডিয়া অ্যাট অল। তো ওইখানে 3 মাস পরে যে একটা ওয়ার্কিং পেপার দেওয়া হচ্ছে তাকে, যে বসে এটা বোর্ডে কি বলছে উনি জানেও না, কিছু বুঝতেও পারছেন না ঠিক এর ব্যাকগ্রাউন্ডটা কী বা কী কোথায় কী। তো এইটা দিয়ে একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এফেক্টিভলি কোম্পানির ডিসিশন ইনফ্লুয়েন্স করবে বা করা সম্ভব, এটা আমার মনে হয় না। এটা একটা প্রাথমিক স্টেজ। পৃথিবীর অনেক জায়গাতে মেজরিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। আপনি জানেন নিউ ইয়র্ক যে স্টক হোল্ডার স্টক এক্সচেঞ্জ, এখানে যে কোম্পানিগুলো লিস্টেড আছে, এখানে মেজরিটি তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দ্বারা গঠিত বোর্ডের। তো এই ধরনের পরিস্থিতি আমাদের যখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ডিসিশন নেবে একটা কোম্পানি সম্পর্কে, যখন প্রপার কর্পোরেট গভর্নেন্স একদম সঠিকভাবে আসবে, এটা আমার মনে হয় দীর্ঘ সময়ের ব্যাপার। আমরা কেবলই একটা শুরু করেছি, এবং এটাকে আস্তে আস্তে আমাদের আরও এগিয়ে নিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরকে আরও পাওয়ারফুল কীভাবে করা যায় সেভাবে চিন্তাভাবনা করা উচিত, কীভাবে তারা সত্যিকার ইন্ডিপেন্ডেন্ট হয়। মানে এই চিন্তাভাবনাটা আমার মনে হয় এসিসিকে করা উচিত, আমাদের সবাইকেই করা উচিত, যে হাউ টু মেক ইট। কারণ দুটো জিনিস, একটা হচ্ছে প্রপার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং প্রপার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এই দুটো জিনিস ছাড়া কর্পোরেট গভর্নেন্স কিন্তু রুট নিতে পারে না। ফিনান্সিয়াল রিপোর্টিংয়ে আর ব্যাপারে আমরা আসব। আমরা জানি যে দুটো কোশ্চেন আপনার কাছে মামুন ভাই আমার। একটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়ে আপনি বলবেন যে কিভাবে মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা মোর ইফেক্টিভলি কাজ করতে পারবে, অবদান রাখতে পারবে প্রতিটা কোম্পানির ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা আছে, আমরা জানি যে এটা ধরা হয়েছে শুধুমাত্র অডিটরদের অডিট রিপোর্টটাকে ক্লারিফাই করার জন্য, জাস্টিফাই করার জন্য, কিংবা ওইটার জবাবদিহিতার জন্য। কিন্তু আমরা অনেক স্পন্সর ডিরেক্টররা অনেক অ্যানোমালিসের সাথে জড়িত থাকে। এই বিষয়গুলো নিয়ে আমি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। প্রথমে আসি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। স্যার অলরেডি অনেকটা এরিয়া কভার করেছেন। এটা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন যেটা 2012-এ আসলো, সেখানে বোর্ডের ট্রান্সপারেন্সি আনার জন্য বলা হলো যে সিএফও এবং চিফ অডিটর আলাদা হতে হবে, কোম্পানি সেক্রেটারি আলাদা হতে হবে, সিও এবং চেয়ারম্যান একই ব্যক্তি হতে পারবে না, এবং এখানে 20% বোর্ডের ডাইরেক্টর এরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে কাজ করবে। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি দেখেন, স্যার যেটা বলেছেন, সবাই কিন্তু চায় তার ক্ষমতাটা কুক্ষিগত করে রাখার জন্য, কেউই কিন্তু ট্রান্সপারেন্ট ওয়েতে এটা ক্ষমতাটা ডিসেন্ট্রালাইজ বা ডেলিগেট করতে চায় না। এটা আমাদের অভ্যাস হতে পারে, বাট আস্তে আস্তে এটা ইমপ্রুভ হচ্ছে।
এই বোর্ডকে আরও ট্রান্সপারেন্ট করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ইনভলভ হচ্ছে। অনেক কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রিক্রুট করতেছেন তারা। তো এটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এটা একটা সিম্পলি একটা কমপ্লায়েন্স হিসেবে নিচ্ছে কোম্পানিগুলো। লিস্টেড কোম্পানিগুলো মনে করতেছে এটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটা কমপ্লায়েন্স, সো উই হ্যাভ টু মেনটেন দ্যাট কমপ্লায়েন্স। সো এটা আরও ম্যাচিউর হতে আমার মনে হয় সময় লাগবে। আর যেটা অনেকে মানে দাবি জানিয়েছে যে কিংবা মনে করছে যে যদি এটা রেগুলেটরি বডিরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে সিলেক্ট করে দেয় তাহলে হয়তো তারা ইফেক্টিভলি কাজ করতে পারবে। না, তাতে যেটা হবে ইফেক্টিভলি কাজ করার চেয়ে কেওয়াসটা বেশি হবে। দেখবেন যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের বিরুদ্ধে কোম্পানির স্পন্সররা প্রতিদিন অভিযোগ আনতেছে, পাল্টা অভিযোগ আনবে, একটা ঝামেলায় হবে মনে হয় আমার যেটা মনে হয়। তো যেটা স্যার যেটা বলেছেন যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রতি কোয়ার্টারে একবার যান, তো 3 মাসে একজনের পক্ষে কিন্তু 2 ঘন্টা একটা বোর্ড মিটিংয়ে যে থরো অ্যানালাইসিস করা ইজ কোয়াইট ইম্পসিবল। আর তাছাড়া একটা জিনিস স্যার হয়তো মিস করেছেন, সেটা একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে একটা বোর্ড ফি দেওয়া হয়, এটা হাইয়েস্ট 8,000 টাকা, 5 থেকে 8,000 টাকা। তো একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 3 মাস পরে একটা মিটিংয়ে যাবেন 5,000 বা 8,000 টাকার জন্য, উনি কেন এডিশনাল সময়টা ব্যয় করবেন? এটাও আমার মনে হয় রেগুলেটরদের একটু রিথিঙ্ক করা উচিত যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরকে কোনো রেমুনারেশনের আওতায় আনা যায় কিনা। তাহলে আমার মনে হয় যে বিয়ন্ড বোর্ড মিটিং দে ক্যান কন্ট্রিবিউট দেয়ার তাদেরকে এক্স্যাক্টলি জবাবদিহিতার আওতায় আনতে হবে। পারফেক্টলি জবাবদিহিতার আওতায় না, আনতে হলে জবাবদিহিতার আওতায় আছে অ্যাকাউন্টেবিলিটি রেগুলেটর না, তারা কিন্তু আমরা দেখি নাই যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পানিশড হচ্ছে কিংবা তার বিরুদ্ধে ওইভাবে কোনো কমপ্লেইন আছে, যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কে হচ্ছেন, তার কোয়ালিফিকেশনটা কি? হি মাস্ট বি এ প্রফেশনাল। সো যিনি প্রফেশনাল তিনি কিন্তু যা কিছু করবেন নিয়মের মধ্যে থেকেই করবেন, ধরাছোঁয়ার বাইরেই থাকতেছে। আপনি যেটা বলতে চাচ্ছেন না, আমি বলছি যে তার যদি 100% উপস্থিতি না থাকে, তার যদি 100% আপনার না 100% উপস্থিতির জন্য তাকে তো নমিনেশন দেয়া হয়নি, তাকে নমিনেশন দেওয়া হয়েছে অনলি টু অ্যাটেন্ড দ্য বোর্ড। না, আমি আপনাকে এটাই বলছি, এই কথাটাই বলছি, এটা আমাদের রিকমেন্ডেশন টু দ্য রেগুলেটর। হ্যাঁ, সেটাই। তাহলে তারা ওইভাবে একটা রেমুনারেশনের আওতায় এনে তারা বোর্ড মিটিং এর বাইরেও যাতে কোম্পানিতে সময় দিতে পারে, অ্যাট লিস্ট নেক্সট বোর্ড মিটিং যেটা হবে তার আগের যে 3 মাসের মধ্যে কয়েকবার যদি ওনারা যেতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, তাহলে এই ধরনের ফাইন্ডিংসগুলো, লুফলসগুলো বেরিয়ে আসবে। আর আপনার সেকেন্ড যে কোশ্চেন ছিল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015-এ এটা পার্লামেন্টে পাস হয়েছে, বাট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের অপেক্ষায় আমরা আছি। সো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট মেইনলি আমাদের আগে দেখেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে শেয়ার হোল্ডারদের কনফিডেন্স ছিল না, এটার উপর আস্থা রাখতে পারতো না। তো শেয়ার হোল্ডাররা যাতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যে ব্যালেন্স শিট, যেটা অ্যানুয়াল রিপোর্ট আমরা বলি, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটার উপরে আস্থা রাখতে পারে, এই জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট করা হয়েছে, যেখানে একমাত্র অডিটরদেরকে আনসারেবল করা হয়েছে, অ্যাকাউন্টেবল করা হয়েছে, যাতে তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা প্রিপেয়ার করতেছে এটা যাতে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ দ্য কোম্পানি হয়। সো আমরা অপেক্ষা করতেছি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের জন্য, যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে আরও ওয়াইড এরিয়া আছে, যেখানে অডিটর, ডিরেক্টর, রেগুলেটর, ইভেন যদি রেগুলেটর ফেল করে টু মনিটর দ্যাট কোম্পানি, শেয়ার হোল্ডাররা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে সে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এটা বিশাল একটা কমিটি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে মিনিস্টার অফ ফাইন্যান্সের রিপ্রেজেন্টেটিভ, চার্টার ইনস্টিটিউটের রিপ্রেজেন্টেটিভ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রিপ্রেজেন্টেটিভ, আমাদের একজন দর্শক আছেন, সে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছে, তার প্রশ্নটা নিয়ে আমরা একটু আসছি আবার। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি বগুড়া থেকে শহীদ বলছিলাম। ম্যাডামের কাছে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আপনার কাছে, ম্যাডামের কাছে, যে আমি যে হাউসে ট্রেড করি, বাংলাদেশের প্রধান কয়েকটা হাউসের মধ্যে একটা, সেখানে দেখা যাচ্ছে যে আমার থেকে 1 লক্ষ টাকা ট্রেডের জন্য 450 টাকা তারা চার্জ কাটতেছে। আমার পাশেই বসে যে ট্রেড করতেছে তার থেকে কাটতেছে 300 টাকা, অথচ দুজন একই হাউসে ট্রেড করতেছি। এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইপিও নিয়ে যে জালিয়াতি চলতেছে, এটা কিভাবে বন্ধ করা যায়? জালিয়াতি এর জন্য বলতেছি যে আমি 2006 সাল থেকে মার্কেটে জড়িত এবং ট্রেড করে থাকি। আমি গত 2 বছরে একটা আইপিও পাই নাই, এবং আমি একটা এফেক্টেড কোড হোল্ডার। 2010-এ আমি এফেক্টেড অ্যাকাউন্ট আমার, এবং এমনও লোক দেখছি আমি যার 100টা অ্যাকাউন্ট আছে এবং সে শুধু আইপিও নিয়েই কাজ করে, এবং ইভেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তার বাসার সার্ভেন্টের নামে সে আইপিও করে রাখছে। হ্যাঁ, একটু সংক্ষেপে বলুন দর্শক। ঠিক,
তো আমি আমার দাবি যে আইপিওতে যারা এফেক্টেড কোড হোল্ডার তাদের জন্য কম্পালসারি করে দেয় যে হোক, যা এফেক্টেড কোড হোল্ডার যারা তারা অবশ্যই আইপিও পাবে কম্পালসারি, এবং যারা মাসে 10 থেকে 15 লক্ষ টাকা ট্রেড করে তাদের অ্যাকাউন্টের জন্য আইপিও আসে। এটা ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমাকে বিনিয়োগকারী দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন যে তিনি একটা ব্রোকারেজ হাউসে ট্রেড করেন, সেখানে তার কাছ থেকে আমি যদি বুঝে থাকি বেশি কমিশন নেওয়া হয় আরেকজনের কাছ থেকে। এটা যেটা হয় যে আমরা যাদের ব্রোকার হাউস আছে আমরা দেখি যে কোন বিনিয়োগকারী, অনেক সময় দেখা যায় যে একজন বিনিয়োগকারী তার ইনভেস্টমেন্ট অনেক বেশি, তাকে অনেক সময় আমরা কমিশনটা একটু কমিয়ে দিই। আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আপনার ওই হাউসের সাথেই কথা বলতে হবে যে হাউসে আপনি ট্রেড করেন। আর যদি না হয় তাহলে অনেক হাউস তো আছে আপনার জন্য ওপেন আছে। এটা আমার মনে হয় যে অনেক কঠিন কোনো বিষয় না। নাম্বার 2 যেটা বলেছেন আইপিও নিয়ে, যে কমপ্লেইনটা করেছেন যে আইপিওতে আপনি অনেকবার করেছেন কিন্তু শেয়ার পাননি, আমার মনে হয় না এখানে কোনো রকম ওইভাবে কোনো ব্যাপার আছে, কারণ এটা টোটালি আপনার হয় যে লটারিতে হয়, সবাই সবসময় পাবে। আপনার এটা হয়েছে যে লটারিটা ভাগ্যের উপর, সো আপনাকে ভাগ্যটাকে মেনে নিতে হবে, এছাড়া আর কোনো কিছু বলার নেই আমার। ধন্যবাদ দর্শক আপনাকে। আমি এইবার ফারুক ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। ফারুক ভাই, আপনি অনেক দিন ছিলেন আমাদের সাথে, স্টক মার্কেটের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, আপনি রেগুলেটরি বডিতে ছিলেন, রেগুলেট করেছেন সুন্দর করে ভালোভাবে। আপনার কাছে আমি এখন জানতে চাচ্ছি যে আমাদের মার্কেটটাকে যদি আমরা ডেভেলপ করতে চাই, আমাদের মার্কেটটা অনেক বেশি সম্প্রসারিত হচ্ছে আগের থেকে এবং নতুন নতুন কোম্পানি আসছে, ডেপথ বাড়ছে, আরও যদি আমরা বড় করতে চাই, আরও যদি ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? দেখেন, জোর করে তো ডেভেলপ করা যাবে না, এটা সামগ্রিক অর্থনীতির উপরে নির্ভর করবে। আপনি যেটা বললেন যে হ্যাঁ সম্প্রসারিত হচ্ছে, আমি কিন্তু যেভাবে সম্প্রসারিত হচ্ছে এতে খুব একটা খুশি না। আরও দ্রুত সম্প্রসারিত হওয়া উচিত ছিল, কারণ আমাদের এখন পর্যন্ত যে শেয়ার বাজারের যে রোল টুয়ার্ডস ইনভেস্টমেন্ট ইন দ্য কান্ট্রি, সেটা খুব একটা সিগনিফিক্যান্ট নয়। এখনও আমরা ব্যাংক নির্ভরশীল বিনিয়োগের জন্য। এবং আমরা যদি দেখি যে গত 5-6 বছরে যে সমস্ত কোম্পানি আইপিওতে এসেছে, এর মধ্যে খুব ভালো ট্র্যাক রেকর্ডের কোম্পানি খুব কম আছে। বেশিরভাগ কোম্পানি যেগুলো এসছে, যেগুলো অজানা কোম্পানি, খুব একটা ভালো ট্র্যাক রেকর্ড নাই। সবাই যে খুব একটা ভালো করছে তাও না, অনেকে বেশ খারাপ করছে, আবার কেউ কেউ ভালো করছে। তো আমাদের বাজারকে সম্প্রসারণ করা, ভালো ভালো কোম্পানিকে নিয়ে আসা আমার মনে হয় সবচেয়ে আশু প্রয়োজন। এর মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশেই কতগুলো সেক্টরে খুব ভালো ভালো কোম্পানি আছে, তারা কিন্তু আসছেন না। কারণটা কি, কেন আসতে চাচ্ছে না? এটা আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে। কারণগুলো কি? কারণ অনেক কারণ আছে। 1 নম্বর হচ্ছে তারা কেন আসবেন, এটা প্রথমে বলেন। এটা একটা রেগুলেশনের মধ্যে তারা কেন আসবেন? এর মধ্যে না এসেই যদি তারা ব্যবসা করতে পারেন, তারা ব্যাংক থেকে লোন পান, গেলেই তারা প্রচুর পরিমাণে টাকা পান, টাকার জন্য আসবে তো, মানি রেজ করতে আসবে। ব্যাংক লোন নিলে তো এটা সুদ আছে, এখানে তো সুদও নাই, তারপরে তারা ডিভিডেন্ড দিতে হবে একটা, যেটা হোক কমপক্ষে 10% ডিভিডেন্ড দিতে হবে। এখন 9% আপনি জানেন সুদ পাওয়া যায়। এটা তো একটা দিক আছে যে আমার সামনে দুটো অপশন, আমি ব্যাংকে গিয়ে লোন নিতে পারি অথবা আমি ক্যাপিটাল মার্কেটে আসি। ব্যাংকে যেখানে লিকুইডিটি এত বেশি, ব্যাংকের ম্যানেজাররা হ্যাঁ অলস টাকা হচ্ছে, তারা ব্যাংক ম্যানেজাররা উল্টো টেলিফোন করছে, ভাই আপনি টাকা নেন কিছু। সেখানে আমি কিন্তু পুঁজিবাজারে আসার যে প্রয়োজন সেটা অপেক্ষাকৃত কম। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের অর্থনীতিতে অনেক কিছু ডেভেলপ করছে, অনেক প্যারামিটার বেশ ভালো, কিন্তু বেসরকারি খাতে যে বিনিয়োগ, এটা মোটামুটি 22% রয়ে গেছে গত 4-5 বছর ধরে। এখানে সরকারি বিনিয়োগ বাড়ছে কিন্তু বেসরকারি বিনিয়োগ কিন্তু বাড়ছে না। এবং বেসরকারি বিনিয়োগ যদি না বাড়ে তাহলে ব্যাংকের টাকা ইউটিলাইজ হবে কিভাবে? এই কারণে ব্যাংকে একটা লিকুইডিটি রয়েছে, কারণ প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ডটা অত বেশি স্ট্রং নয়। স্ট্রং না থাকার ফলে যে টাকা প্রয়োজন সে ব্যাংকে গেলে সাথে সাথে টাকা পাচ্ছে। আপনার বিনিয়োগ যখন এমন দ্রুত হবে, ত্বরান্বিত হবে,
অর্থনীতির প্রবৃদ্ধি যখন আরও ত্বরান্বিত হবে, প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন যখন আরও বাড়বে, তখন একটা সময় আসবে যখন ব্যাংক এটার সঙ্গে কুলিয়ে উঠতে পারবে না। ব্যাংকের কাজ কিন্তু এভাবে প্রজেক্ট লোন দেওয়া নয় তাদের মেন কাজ, কারণ ব্যাংক শর্ট টার্ম লোন নেয়, তাদের পক্ষে লং টার্ম লোন দেওয়াটা কিন্তু মিসম্যাচ। সেই পরিস্থিতিতে আমাদের আনফর্চুনেটলি আসছে না। আমাদের বিনিয়োগ পরিস্থিতি এখন পর্যন্ত খুব আশাপ্রদ না, আমি বলতে বাধ্য হচ্ছি, প্রাইভেট সেক্টরে বিশেষ করে। সুতরাং এইটাকে পিক আপ করতে হবে। যখন ব্যাংকে গেলে অত সহজে আর টাকা পাওয়া যায় না, তখন আমরা বাধ্য হয়ে কিন্তু পুঁজিবাজারে আসবো। জি, একই প্রশ্ন নিয়ে আমি মামুন ভাইয়ের কাছে আসছি যে আপনি বলবেন যে মার্কেটটাকে ডেভেলপ করার জন্য স্যারের কাছে আমি যেই কোয়েশ্চেনটা করেছিলাম একই কোয়েশ্চেন আপনার কাছে থাকবে। তার সাথে আরেকটা কোয়েশ্চেন আমি জুড়ে দিতে চাই যে আমরা অনেক দিন ধরে চাচ্ছিলাম যে মাল্টিন্যাশনাল ভালো ভালো কোম্পানিগুলোকে বাধ্যতামূলক করা হোক যে স্টক মার্কেটে নিবন্ধিত হওয়ার জন্য। আরেকটা হচ্ছে যে গভর্নমেন্ট শেয়ার, এই বিষয়টা নিয়ে যদি আপনি বলতেন। হ্যাঁ, তো প্রথম প্রশ্ন যেটা মার্কেট ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত, অলরেডি স্যার অনেকগুলো এরিয়া কভার করেছে। তো আমার যেটা মনে হয় এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। দ্বিতীয় কাজ যেটা হলো রেগুলেটরি যে কমপ্লায়েন্স, এই ব্যুরোক্রেসি, যেটা পাবলিক ইস্যু রুল 2015 যেটা, এটাকে সিম্পলিফাই করতে হবে। আপনি দেখেন এখন আইপিওতে একটা কোম্পানি কেন আসবে? রোড শোর নামে যে এক্সপেন্ডিচার, একটা বোঝা চাপানো হয়েছে একটা কোম্পানির উপরে। একটা রোড শো করতে গেলে মিনিমাম 1 কোটি টাকার উপরে খরচ হয়ে যায়। আপনাকে 5 স্টার হোটেলে করতে হবে, 500-700 ইনভেস্টরকে এনে খাওয়াতে হবে। আলটিমেটলি কিন্তু আমি যখন রোড শোটা করলাম, যেমন আমি আমার কোম্পানির রোড শো কমপ্লিট করেছি সেপ্টেম্বরে, অক্টোবরে আমরা জমা দিয়েছি, এখন পর্যন্ত কিন্তু রিভিউ স্টার্ট হয়নি। তার মানে আমি রোড শোতে যে কথাগুলো বলেছি, ইনভেস্টরদেরকে যে মেসেজগুলো ডিসেমিনেট করেছি, ইনভেস্টররা কিন্তু সেটা ভুলে গিয়েছে। লেংদি প্রসেস। সো এই লেংদি প্রসেসকে শর্ট করতে হবে, আইপিওর কস্ট কমাতে হবে। ইটস এ হিউজ বার্ডেন। ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে আনতে হবে। তারপর কিছু ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে লিস্টেড কোম্পানিগুলোকে, যদিও কিছুটা আছে, বাট এটা এনাফ না। এগুলোকে লিমিট করা যেতে পারে, যেমন 10% আছে, এটা অপ্রতুল কি করে হয়? না, এটা স্যার এটা না, আমি যেমন শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে ট্যাক্স কম দেওয়ার জন্য কোন কোম্পানি স্টক মার্কেটে এসছে এরকম একটা কোম্পানির কথা আমার জানা নেই। না, এটা তারপরে শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে যে স্ট্যাম্প ডিউটি, এটাকে এলিমিনেট করা যেতে পারে। তারপরে ডিভিডেন্ড যেটা ডুয়েল এফেক্ট হচ্ছে ডিভিডেন্ড ট্যাক্সের উপরে, এটাকে এলিমিনেট করা যেতে পারে। ডিভিডেন্ড ট্যাক্সটাকে একটু মিনিমাইজ করা যেতে পারে। তারপরে আমি যেটা বললাম আপনার রেগুলেটরি ব্যুরোক্রেসি, এটাকে কমাতে হতে পারে, সিম্পলিফাই করতে হতে পারে, আইপিও কস্ট কমানো যেতে পারে। তো এগুলো করলে আমার মনে হয় অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি এগুলো আসবে। আর দ্বিতীয়ত যেটা, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কেন আসবে? বিকজ এখানে রেগুলেটরি হ্যারাসমেন্ট আছে, এখানে অনেক কমপ্লায়েন্স। অনেক দেশে আছে তো যে একটা সময় পরে তারা বাধ্য হয় গভর্নমেন্ট থেকে, তাদের নিয়মটা এরকম আছে যে এতদিন পরে আপনাকে মাস্ট রেগুলেট করতে হবে, নাহলে আপনি আমার দেশের টাকা আপনি নিয়ে যাচ্ছেন। এটা আমাদেরও আছে যে আপনার 40 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল হলে সেই কোম্পানিকে আইপিওতে আসতে হবে। তো সবাই 39 কোটি 90 লাখ পর্যন্ত রেখে দিচ্ছে আইপিওতে যাতে না আসে, কারণ এখানে একটা হ্যারাসমেন্ট আছে, অনেকগুলো রেগুলেটরি হ্যারাসমেন্ট আছে, আপনি তো সিম্পলিফাই করতে পারেননি। তারপরে ধরেন যেটা হলো সেকেন্ড কোশ্চেনটা আপনার কি ছিল? মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে বাধ্য করার জন্য। ব্যবসা আমি স্বাধীনভাবে করব, এখানে বাধ্যবাধকতার কিছু নাই, বাট আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে যে আমার ইনভেস্টররা যাতে এক্সিট রুট খুঁজে পায়। স্যার যেটা বলেন, ব্যাংকে টাকা যেখানে অ্যাভেলেবেল, চাওয়া মাত্র পাওয়া যায়, একটা ভালো রেপুটেড কোম্পানি চাওয়া মাত্রই ব্যাংক তাকে ফাইন্যান্স করতেছে। সেখানে এই পাবলিকের হ্যারাসমেন্ট, আপনি জানেন এজিএমগুলোতে কি হয়, কিন্তু যখন একটা কোম্পানি লিস্টেড হয়, সেটার মালিকরাও যখন একটা কোম্পানি অনেক বড় হয়ে যায়, সেটার উপরে কিন্তু একজন মালিক, মানে যার কোম্পানিটা, তার যদি অনেকগুলো একাধিক কোম্পানি থাকে, তার একার পক্ষেও সম্ভব না। রেগুলেশন যে সব ক্ষেত্রে খারাপ তা কিন্তু না। একটা ভালো কোম্পানি যদি রেগুলেশন থাকে তাহলে তো খুশি হওয়ার কথা যে না রেগুলেট হচ্ছে, সে তো নিশ্চিন্ত থাকতে পারছে যে না আমার কোম্পানিটা ভালোভাবে চলছে, ভালোভাবে রান করছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা কোম্পানি, স্যার যেটা বলছিলেন যে আমাদের দেশে ম্যাক্সিমাম কোম্পানিগুলো ফার্স্ট জেনারেশন, অনেক কোম্পানি আছে যে একটা ব্যক্তির সাথে সাথে শেষ হয়ে যায়, কিন্তু কোম্পানিটা যখন লিস্টেড হয় রেগুলেশনের কারণেই কিন্তু কোম্পানিটা বেঁচে থাকে।
রেগুলেশনের কারণে এবং না, আমি ওইটাই বলতেছিলাম যে যেটা বহুদিন পর্যন্ত এটা রান করতে পাবলিক পারে, লিমিটেডে আনার জন্য বা ব্যক্তি লিস্টিং নির্ভর করার হয় না। জন্য এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে। জি। আমার ইনভেস্টরদেরকে এক্সিট রুট দেখিয়ে দিতে হবে যে হি ক্যান সেল হিজ শেয়ার অ্যাট এনি টাইম, প্লাস রিটার্নটা আসতেছে। দ্বিতীয়ত হলো একটা মার্কেট ক্যাপিটালাইজেশন আমি পেয়ে যাচ্ছি। একটা প্রাইভেট অর্গানাইজেশনের ভ্যালু কত হবে এটা কিন্তু ওইভাবে জাজ করা যায় না, বাট একটা লিস্টেড কোম্পানি এটা ইজিলি শেয়ার ভ্যালু দিয়ে ইউ ক্যান সেল ইট আউট। সো এগুলো এই অ্যাওয়ারনেসগুলো ক্রিয়েট করতে হবে। আস্তে আস্তে হচ্ছে না তা না, যথেষ্ট ডেভেলপ হয়েছে এবং স্যার তো অনেক কন্ট্রিবিউট করেছে বিএসসিসি রিফর্মসের ক্ষেত্রে, এবং রিফর্মস হচ্ছে। কিন্তু দেখেন ট্রান্সপারেন্সি কোথায়? ডিমিউচুয়ালাইজেশন হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, তাই না? আমরা অনেক আশার আলো দেখতে পেলাম হবে, কিন্তু ওনার থেকে ম্যানেজমেন্ট কি সেপারেট হয়েছে? হয়নি। তো তাহলে ডিমিউচুয়ালাইজেশনের আপনি বেনিফিটটা কিভাবে পাবেন? ওনার থেকে ম্যানেজমেন্ট সেপারেট হয় নাই, আমি মনে হয় এটার সাথে একমত না। বিকজ আমাদের এখানে আপনার 12 জনের মধ্যে মাত্র 4 জন আমাদের প্রতিনিধি। 4 জন কেন থাকবে? সরি, হ্যাঁ, প্রশ্নটা অন্য। জি, প্রশ্নটা যে আপনার বোর্ড ঠিক হয়েছে, কিন্তু যারা ব্রোকার হাউসের মালিক তারাই শেয়ার হোল্ডার, এটা তো কনসেপ্ট না। ডিমিউচুয়ালাইজেশন কনসেপ্ট এটা হতে পারে না। এক্স্যাক্টলি স্যার, এটা তো কনফ্লিক্ট করতেছে। ডিমিউচুয়ালাইজেশনের উদ্দেশ্যই হচ্ছে যারা ব্রোকার ভাবে ট্রেডার তারা একটা গ্রুপ, আর যারা ওনার শেয়ার হোল্ডার তারা একটা গ্রুপ। দুটো যদি একই লোক হয় তাহলে তো ডিমিউচুয়ালাইজেশন, আমি বলবো বাংলাদেশে ডিমিউচুয়ালাইজেশন হয়ই নাই। কিন্তু স্যার প্রসেসিংটাতে কিন্তু হয়েছে। আপনার শুধু বোর্ড না, আপনার শেয়ারও আমরা ছেড়ে দিয়েছি। 60% শেয়ারই তো এখন অন্যদের কাছে। ছাড়েন নাই, ব্লকড হয়ে আছে। ব্লকড হয়ে আছে, কিন্তু এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং চলছে। যখন শেষ হবে আপনি অফলোড করতে পারবেন, স্ট্র্যাটেজিক পার্টনার আনতে পারবেন। স্ট্র্যাটেজিক পার্টনার আমরা তখন আমি বলবো যে ডিমিউচুয়ালাইজেশন হয়েছে। বর্তমানে এটাকে আমি ডিমিউচুয়ালাইজ মার্কেট করতে রাজি নই। এটা আছে আন্ডার প্রসেসিং, মানে আপনার স্ট্র্যাটেজিক পার্টনার আমরা চাচ্ছি এই বছরের মধ্যে কিন্তু স্যার শুরু হচ্ছে, এই বছরের মধ্যে শেষ হচ্ছে। স্যার একজন দর্শক আছেন, তার কাছ থেকে আমরা কোশ্চেন নিয়ে আসছি। জি দর্শক, আপনি সময় নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার নাম কবির আহমদ চৌধুরী। আমি ফারুক স্যারের কাছে প্রশ্ন, মার্কেটে যদি জবাবদিহিতা না থাকে তাহলে মার্কেটে কেমনি বাড়বে? যেমন আপনার ইসলামী ব্যাংক, তার গ্রোথ ভালো, এনএবি ভালো, আমরা কিনলাম, এখন চট করে দিল 10 টাকা, যার কারণে এফেক্টটা পড়ে গেছে অন্যান্য ব্যাংকে। এইটার ইনভেস্টার যদি আপনার এনবিএলও নেয়, ইউসিডিএল ব্যাংকও নেয়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের মনে হয় ব্যাংকিং সেক্টর যেভাবে দাঁড়াইলো, আপনার এই যে আপনার এগুলি আপনার। জি ধন্যবাদ দর্শক, আমরা মনে হয় প্রশ্নটি বুঝতে পেরেছি। আবার তার সেই হতাশা আমরা যেটা নিয়ে শুরু করেছি, এটা তো হতাশা একটা সৃষ্টি করেছে বিনিয়োগকারীদের মধ্যে। আমি সম্পূর্ণ সহানুভূতিশীল, কিন্তু এটা আমার মনে হয় অনেক আলোচনা হয়ে গেছে ইতিমধ্যে। এর বেশি কিছু বলার আর মনে হয় নাই কিছু। জি, আমরা কিন্তু শুরুই করেছি এই প্রশ্নটা দিয়ে, আমরা কথা বলছি ওইটা নিয়ে। জি স্যার, আপনি আমরা যেই কথাটা বলছিলাম যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা যে কাজ করছে না তা কিন্তু না, করছে। হয়তো নতুন একটা জিনিস, আপনারাও যেটা বলছিলেন যে আমি একমত যে সময় লাগবে, এটা টোটালি কাজ করতে তাদের সময় লাগবে। নতুন একটা জিনিস ওইভাবে অ্যাক্ট করতে পারে না, যখন একটা পুক্ত একটা জিনিস হতেও তার 2-3 বছর হয়তো সময় লেগে যাবে। আমি যেই কথাটা বলছিলাম আরেকটা জিনিস, যে গভর্নমেন্ট শেয়ার, বর্তমানে গভর্নমেন্ট কিন্তু আমরা যদি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের বিভিন্ন সময়ের কথা শুনি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও আমরা যেটা বুঝেছি, জেনেছি, যে তারা অনেক বেশি পজিটিভ শেয়ার মার্কেটের ব্যাপারে, অনেক দিন পর অনেক বেশি পজিটিভ। তারা চায় যে মার্কেটটা ভালো হোক, ভালো থাকুক, স্টেবল একটা মার্কেট, সুন্দর একটা গতিশীল বাজার আমরা দেখতে চাচ্ছি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অনেক বলার পরেও কিন্তু 34টা গভর্নমেন্ট শেয়ার যেটা আসার কথা ছিল বাজারে আসছে না। অনেকবারই বলেছে, রিসেন্টলিও আমরা বলেছি, এবং যতবারই অর্থমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে ততবারই কিন্তু সে এটার ব্যাপারে পজিটিভলি বলেছে যে আমরা চেষ্টা করছি আনবো, কিন্তু আনবো করেও কিন্তু আসছে না। এই বিষয়টা নিয়ে যদি ফারুক ভাই আপনি। না, এই বিষয় নিয়ে তো আমি উত্তর দিতে পারবো না। জি, এই বিষয়ে তো মাননীয় অর্থমন্ত্রী বলতে পারবেন কেন আনছেন, উনি বারবার বলার পরেও কেন আসছে না। আমি মনে করি যে আমার মনে হয় যে ধরনের কমিটমেন্ট থাকা উচিত, যে তাদেরকে বাধ্য করে নিয়ে আসা, সেই কমিটমেন্টটা হয়তো ল্যাকিং বলবো আমি। কারণ কিছু বিউরোক্রেট এটাকে রেজিস্ট করতে পারবে, একটা পলিটিক্যাল উইলকে, আমার মনে হয় এটা সম্ভব নয়। সুতরাং ওই ধরনের চাপ সৃষ্টি করা হয়নি
বিউরোক্রেসির উপরে, যাতে তারা আসতে বাধ্য হয়। আরও অনেকগুলো কারণ আছে। একটা হলো ধরুন, যখন একটা কোম্পানি ডাইরেক্ট লিস্টিংয়ে বাজারে আসে, সরকারি কোম্পানি, তখন ওই কোম্পানিটা কিন্তু কোনো লাভ নাই। শেয়ারগুলো যেটা বিক্রি করলে এটা সরকারের কোষাগারে চলে গেল, কোম্পানি কিছুই পাচ্ছে না। সুতরাং কোম্পানির কোনো মোটিভেশন নাই যে তারা যদি মনে করতে না এই কিছু অন্তত আমাদের ক্যাপিটালটা বাড়বে, আমাদের ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে, তা কিন্তু না। পুরো টাকাটা চলে যাচ্ছে গভর্নমেন্ট এক্সচেকারে, কারণ গভর্নমেন্ট মালিক, গভর্নমেন্ট তার শেয়ার বিক্রি করছে। এছাড়া আমরা বলা হয়ে থাকে, হয়তো কিছুটা সত্যতাও আছে, যে আমাদের যারা আমলা আছেন তারা হয়তো বিভিন্নভাবে এখানে চেয়ারম্যান আছেন, কেউ ডাইরেক্টর আছেন, কেউ কোনো গাড়ি সুবিধা ভোগ করছেন, কোনো ভাতা পাচ্ছেন, বা বিদেশ ভ্রমণ হচ্ছে, এইগুলো সুবিধা ছাড়তে একটু কষ্ট হয়। এটা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ আমরা সবসময় যেটা বলি যে এখানে থাকতে পারে, এই সময় থাকতে পারে। তো এসব কারণে দেরি হচ্ছে। কিন্তু আমি বলবো যে সরকার যদি সত্যই স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসে, এগুলো কোনো বাধাই নয়। আমরা ক্ষুদ্র বৃহত্তর মানে আমরা ক্ষুদ্র স্বার্থের কাছে বৃহত্তর স্বার্থকে বলি দিতে রাজি নই। গভর্নমেন্টের আরো শক্তভাবে পদক্ষেপ নেওয়া উচিত যাতে গভর্নমেন্ট শেয়ারগুলো বাজারে আসে। কারণ এখানে আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যখন এটাকে শেয়ার বাজারে নিয়ে আসি আমরা, তখন কিন্তু এটা পাবলিক হয়ে যায়। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে শুরু করে তাদের সব কিছু, তাদের ডাইরেক্টরের পজিশনটা কি, তাদের প্রফিটটা কি, তাদের শেয়ারের পজিশনটা কি, তারা টোটাল মানুষের কাছে ট্রান্সপারেন্ট হয়ে যায়, মানুষ জানতে পারে। হয়তো কারাপশন করা মোর ডিফিকাল্ট হয়ে যায়। এই ট্রান্সপারেন্সিটাও একটা ভালো দিক, কিন্তু এইসব দিকে সরকার কেন যাচ্ছেন না আমি বুঝতে পারছি না। দ্বিতীয়ত একটা কন্ট্রাডিকশন আমার মনে হয় আছে। আপনারা যেটা বলছেন যে মাল্টিন্যাশনালটা কেন আসছে না, মাল্টিন্যাশনাল কেন আসবে? মাল্টিন্যাশনালটা তো অর্থ প্রয়োজন হলে তারপরে না আসবে। যদি আমি আমার কোম্পানিকে এক্সপান্ড করতে না চাই, আমার যদি নতুন করে ক্যাপিটাল প্রয়োজন না হয়, তাহলে আমি কেন আসব? আর দ্বিতীয়ত খেয়াল করে দেখবেন যে মাল্টিন্যাশনালরা 300-400% ক্যাশ ডিভিডেন্ড দেয়। রাইট। সেক্ষেত্রে ডিভিডেন্ড ইজ কস্টলিয়ার দেন ব্যাংক ইন্টারেস্ট, ইয়োর ব্যাংক ইন্টারেস্ট। সুতরাং তারা ব্যাংক থেকে নিয়ে যাওয়া আসাটাই লেস কস্টলি মনে করে দেন গিভিং শেয়ারস। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কারণে তারা আসতে চায় না। থার্ডলি, আমাদের মধ্যে কিছু স্ববিরোধিতা আছে মনে হয়। যেমন আপনি যদি শিল্পনীতি দেখেন, আমাদের এখানে বিনিয়োগ এমনিতেই আসছে না, হাজার রকম সুবিধা দিয়েও বিদেশি বিনিয়োগ আসছে না। সেখানে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই যে না পুঁজিবাজারে আসতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আরে এমনিই তো আসছে না বিনিয়োগ। তো সুতরাং এই সমস্ত কথা থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি সম্ভব না। আমাদের শিল্পনীতিতে কিন্তু আমরা বিদেশি বিনিয়োগকারীদেরকে 100% মালিকানার অ্যাসুরেন্স দিয়েছি, সেটাও মনে রাখতে হবে। জি, আরেক একটা কোয়েশ্চেন আছে, আমরা একটু প্রশ্নটি নিয়ে আবার আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি হ্যাপি মিরপুর থেকে করছি। আমি এনফাস্ট কিনেছি, কিন্তু এখন জানতে পারলাম যে এটা মার্কেটই নেই। কি কিনেছেন আপনি? কি কোশ্চেনটা আবার করুন। আমি এনফাস্ট 2010 সালে কিনে রাখলাম আর কি। এখন সেল করতে গিয়ে যে বলে যে এটা কোনো মার্কেটই নেই। এই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি, কিভাবে এটা বিক্রি করতে পারি, বা কিভাবে টাকাটা পাইতে পারি? কি শেয়ারের নাম বলেছেন আমি আসলে বুঝতে পারিনি, আমি নামটা বুঝতে পারিনি শেয়ারের। আপনি কি মার্কেট থেকে শেয়ার কিনেছিলেন? ও আচ্ছা, এইমস ফার্স্ট। আচ্ছা আচ্ছা, ও এইমস ফার্স্ট কিনেছিলেন সে। হ্যাঁ হ্যাঁ, আমি নামটা বুঝতে পারছিলাম না। হ্যাঁ, এইমস তো বোধহয় হয়ে গেছে না? এইমসটা তো নেই এখন। হ্যাঁ, এটা হয়েছে কি, এটা তো লিকুইডেশন হয়ে গেছে। এইমস ফার্স্টের কাছে যাদের শেয়ার ছিল তারা কিন্তু ওইটা দিয়ে ক্যাশ নিয়েছে। আপনার ওই সময়টা আপনি ওদের যে অফিস আছে ওখানে আপনার যোগাযোগ করতে হবে যে আপনার যে পরিমাণ শেয়ার আছে। এটা অনেক আগেই হয়েছে, আপনি হয়তো খেয়াল করেননি। আমার মনে হয় আপনি কোম্পানির সাথে একটু যোগাযোগ করতে হবে। আপনি যে হাউসের সাথে ট্রেড করেন সেই হাউস থেকে কোম্পানির নাম্বার নিয়ে, ঠিকানা নিয়ে আপনার ওখানে যেতে হবে, এই আর কি। আমি একটু স্যার এটার সাথে একটু অ্যাড করি। স্যার যেটা বললেন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসার ব্যাপারে, আপনি দেখেন একটা কোম্পানি তার বিজনেস প্ল্যানটা করে একটা পিরিয়ডের জন্য, সে 6 মাসের জন্য বা 1 বছরের মধ্যে এই প্রজেক্টটা বা এক্সপ্যানশনটা সে ইমপ্লিমেন্ট করবে। কিন্তু আমাদের লিস্টিং রুলের যে জটিলতা, এটা তো পার হতে 2 বছর লাগে।
সো 2 বছরের মধ্যে কিন্তু আমার বিজনেস সিনারিও চেঞ্জ হয়ে যায়, আমার হয়তো ওই এক্সপেনশনের প্রয়োজনই হয় না, অথবা এক্সপেনশনটা আমি নিজের টাকা দিয়ে বা ব্যাংক থেকে লোন নিয়ে করে ফেললাম। তো এগুলোকে যদি মিনিমাইজ করা যায়, যে আমি যেই সময়টা এক্সপ্যানশন করব ওই সময়ের মধ্যে আমার আইপিওর টাকা আমি ফান্ড রেজ করতে পারবো, তাহলে না ওই প্রজেক্টের জন্য কাজে লাগবে। বাট আমি 6 মাসের মধ্যে প্রজেক্টটা করতে চাই, বাট আমার আইপিওর টাকা পেতে পেতে 2 বছর লাগবে, আর আমি একটা প্রসপেক্টাসে ডিক্লারেশন দিলাম এই টাকা আমি রেজ করে এই পারপাজে ইউজ করব, ইউটিলাইজ করব, যেটা ইউটিলাইজেশন অফ ফান্ডের একটা ডিক্লারেশন, এবং সেখান থেকে আমি ডেভিয়েট করতে পারবো না। তো আমার তো ওই প্রয়োজনটা শেষ হয়ে যাবে। তো এই জটিলতাগুলো যত মিনিমাইজ করা যাবে তত আপনি মাল্টিন্যাশনাল লাগবে না, লোকাল কোম্পানিকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। আমাদের দেশে হিউজ অনেক কোম্পানি আছে, মাত্র 300 কোম্পানি লিস্টেড, অনলি 300 কোম্পানিজ আর লিস্টেড, বাকিগুলো নন লিস্টেড। কেন? যে আমি চাও মাত্র ফান্ড রেজিং করতে পারি না। আমাকে যদি 6 মাসের মধ্যে ফান্ড রেজিং অ্যাবিলিটি থাকতো, তাহলে কিন্তু ব্যাংকে না যেয়ে পাবলিক থেকে ফান্ড নিতাম। আপনি দেখেন একটা রাইট ইস্যু করবেন এক্সপ্যানশনের জন্য, সেটা আপনি প্রসপেক্টাস বানাবেন, মানে সেম আপনি আইপিওর জন্য যে ফর্মালিটিস এগুলো আবার নতুনভাবে করতে হয়। তো এই ভয়ে কিন্তু আইপিও কস্ট, তারপরে আপনার ইস্যু ম্যানেজমেন্ট ইয়ে করা, অ্যাপয়েন্টমেন্ট দেয়া, ফান্ড কবে পাবো আনসার্টেইন, বাট আমি একটা ডিক্লারেশন দিলাম এই এক্সপ্যানশন করব, যখন আমি ফান্ড পাবো ওই এক্সপ্যানশন তখন আর প্রয়োজন নেই, ওইটা টাইম পার হয়ে গেছে। সো এই লেংদি প্রসেসকে যদি আপনি মিনিমাইজ করতে পারেন, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন, তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানি লাগবে না। স্যার রাইটলি সেড, লোকাল অনেক কোম্পানি আছে যারা এর মধ্যে আসবে। ফারুক স্যারের কাছে আসছি। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি অনেকদিন ছিলেন আমাদের সাথে, সরাসরি ছিলেন, এখনো আছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলবেন যে আমাদের মার্কেটটা কতখানি দক্ষ বর্তমানের জন্য, বর্তমান শেয়ার বাজারটা। আরেকটা হচ্ছে যে যদি সংস্কার প্রয়োজন হয় কোন কোন ক্ষেত্রগুলোতে সংস্কার প্রয়োজন আছে? না, আমি সংস্কার সম্বন্ধে খুব একটা কিছু বলবো না, অনেক কিছু সংস্কার হয়েছে অলরেডি, কিন্তু অনেক কিছু হয়েছে, রেগুলার বেসিসে হচ্ছে। এসএসসি বেশ কিছু করেছে, সংস্কার দিয়ে বিশেষ এগোনো যাবে না। আর মার্কেটকে, আপনার প্রশ্নটা কি ছিল? সরি, মানে রিফর্মস ইন ক্যাপিটাল মার্কেট। জিনিসটা হয়েছে যে যেহেতু আপনি অনেক দিন ধরে আছেন মার্কেটটার সাথে, রেগুলেটরি বডিতেও ছিলেন, আপনি বর্তমান বাজারটা নিয়ে মূল্যায়ন কি? আপনার মূল্যায়নটা আমি এটা শুনতে চাচ্ছি। আমার মূল্যায়ন যে বাজারে 2010 সালে যখন ধসটা নামে, তখন যে পরিস্থিতি ছিল, খুব সংক্ষেপে বলতে হবে, আমাদের কাছে সময় নেই, তার চাইতে বাজারটা আমার মনে হয় বর্তমানে কিছুটা দক্ষতা অর্জন করেছে। আমার মনে হয় যারা রেগুলেটর তারাও অভিজ্ঞতা অর্জন করেছে, এবং যারা বিনিয়োগকারী তারাও অনেক সচেতনভাবে এখন বিনিয়োগ করছে 2010 সালের সঙ্গে তৈরি করে কম্পেয়ার করলে। সেদিক দিয়ে আমি বলবো যে বাজার আস্তে আস্তে দক্ষতার দিকেই যাচ্ছে। ধন্যবাদ ফারুক আহমেদ সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ মামুনুর রশিদ, আপনাকে অনেক মূল্যবান বক্তব্য শুনলাম। আমাদের হাতে সময় নেই, একদমই শেষ, তাই আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ভবিষ্যৎ দর্শক, আমাদের হাতে সময় শেষ, ভবিষ্যতে আমরা আরো বেশি দক্ষ, সুন্দর, ভালো মার্কেট, স্টেবল একটা মার্কেট, গতিশীল মার্কেট দেখতে চাচ্ছি। এই অনুষ্ঠানটাকে শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশ হবে দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবারও আসছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।